আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করতে যাচ্ছি। বীরত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন প্রেজেন্টেশন ফর ক্লাস 12 এর আজকের লেকচারটি হচ্ছে লেকচার 24 নম্বর লেকচার। তোমাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ হানিফ খান, লেকচারার বায়োলজি, বীরত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট, রংপুর। তাহলে চলো আমরা আজকের লেকচারটি সুন্দরভাবে শুরু করি। আজকের লেকচারটিতে প্রথমেই আমরা যে প্রশ্নটি সুন্দরভাবে পড়তে চাই সেটি হলো বিভিন্ন প্রকার ফলের বিবরণ দাও। আমাদের আজকের প্রথম প্রশ্ন এটি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফল আমরা অনেক প্রকার বা অনেক ভাগে আমরা ভাগ করতে পারি ফলের ব্যাপারটা। সেক্ষেত্রে প্রথম যেটি আছে সেটি হলো প্রকৃত ফল। এখন প্রকৃত ফল বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? প্রকৃত ফল বলতে আমরা বেসিক্যালি যে জিনিসটি বুঝি সেটি আমরা প্রথমেই একবার দেখে নেব। প্রথমে একটু লক্ষ্য করি, প্রথমেই আমরা একটু একটা বিষয় লক্ষ্য করব, সেটা হলো দেখো এইটি হচ্ছে মূলত একটি ফুল। এই যে অংশ দেখা যাচ্ছে এটি একটি ফুল। এই ফুলের এই যে অংশটি দেখা যাচ্ছে স্ফীত অংশ, এটিকে বলা হয় গর্ভাশয়। এই লম্বা দণ্ডাকার যে অংশ এটিকে বলা হয় গর্ভদণ্ড। একদম শীর্ষে দেখা যাচ্ছে এটিকে বলা হয় গর্ভমুণ্ড। তাহলে একটা ফুলের কেন্দ্রভাগে যে স্তবকটি রয়েছে সেটিকে বলা হয় গর্ভপত্র বা স্ত্রীকেশর, ইংরেজিতে বলা হয় কার্পেল। তাহলে একটি কার্পেলের বেসিক্যালি তিনটে অংশ থাকে। একটা হলো এই যে স্ফীত পেটমোটা অংশ, তার নাম হচ্ছে গর্ভাশয় বা ওভারি। একটা হচ্ছে লম্বা দণ্ডাকার অংশ যাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল। একটা হলো গর্ভমুণ্ড বা স্টিগমা। মূলত নিষেকের পরে এই যে স্ফীত অংশটি রয়েছে সেটি মূলত ফলে পরিণত হয়। অর্থাৎ একটা ফুলের স্ত্রী স্তবকের বা স্ত্রী গর্ভপত্রের গর্ভাশয়টি মূলত ফলে পরিণত হয়। গর্ভাশয়টি মূলত ফলে পরিণত, এই অংশটি ফলে পরিণত হয়। বলেছে আমাদের এখানে যে জিনিসটা ব্যাখ্যা করেছে সেটি আমরা একটু আলোচনা করি। আমাদের এখানে যেটি ব্যাখ্যা করেছে সেটি দেখো। আমাদের এখানে বলেছে গর্ভাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে বলবে হচ্ছে প্রকৃত ফল। তাহলে আমরা একটু আগে গর্ভাশয় দেখে আসলাম। গর্ভাশয় থেকে যে ফলটি আমরা পাবো সেটি হচ্ছে মূলত প্রকৃত ফল বা ট্রু ফ্রুট। যেমন আমাদের আম, জাম, লিচু ইত্যাদি গেল। চলে আসি আমরা অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল গর্ভাশয় ব্যতীত অন্য অংশ হতে যে ফল সৃষ্টি হয়। গর্ভাশয় ছাড়া অন্য অংশ থেকে আমরা যে ফল পাবো সেটি হচ্ছে অপ্রকৃত ফল। বাস্তব উদাহরণ দেখো, এখানে আমরা একটা আপেল দেখতে পাচ্ছি, একটা আপেলের কর্তিত অংশ বা খণ্ডাংশ দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, গর্ভাশয় ছাড়া দেখো এই হচ্ছে আমাদের গর্ভাশয়। গর্ভাশয় দেখা যাচ্ছে, এটি হলো পুংকেশর, দেখো এর গোড়ার অংশ হচ্ছে এইটা। এটি হলো বৃতি, দেখা যাচ্ছে বৃতির গোড়ার অংশ হচ্ছে এইটা। এটি হলো উপবৃতি, দেখো এর গোড়ার অংশ হচ্ছে এইটা। তার মানে বৃতি, উপবৃতি, গর্ভাশয়, তারপর এটা হচ্ছে তোমার পাপড়ি, যেটাকে বলি দল, আমরা বলি দলের গোড়ার অংশটা। তার মানে স্ত্রী কেশরটি বাদ দিয়ে অন্যান্য যে স্তবকগুলো রয়েছে সবগুলো স্তবক মিলে দেখো একটা স্ফীত অংশ গঠন করেছে। দেখতে পাচ্ছি আমরা স্ফীত একটা অংশ গঠন করেছে। এই স্ফীত অংশটির নাম দিয়েছি হাইপ্যানথিয়াম টিস্যু। কি নাম দিয়েছি আমরা? হাইপ্যানথিয়াম টিস্যু। তার মানে গর্ভাশয় বা গর্ভাশয় থেকে সাধারণভাবে ফল হওয়ার কথা, কিন্তু গর্ভাশয় থেকে যদি ফল না হয় তাহলে আমাদের পুংকেশরের গোড়ার অংশ, দলের গোড়ার অংশ, বৃতির গোড়ার অংশ, উপবৃতির গোড়ার অংশ বা বৃত্তাংশের গোড়ার অংশ, এই সবগুলো একসাথে হয়ে একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে, যেটার নাম দিয়েছি হাইপ্যানথিয়াম টিস্যু। এই যে হাইপ্যানথিয়াম টিস্যুটা রয়েছে, যেখান থেকে পরবর্তীকালে দেখো এই যে কমপ্লিট ফলটা তৈরি হচ্ছে। তার মানে এই যে ফলটা তৈরি হয়েছে এই ফলটি কিন্তু মূলত গর্ভাশয় থেকে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে হাইপ্যানথিয়াম টিস্যু থেকে। আর হাইপ্যানথিয়াম টিস্যুটি তৈরি হয়েছে মূলত আমাদের যেটাকে বলা হয় দল, বৃতি, পুংকেশর, এইগুলো সবগুলো মিলে তৈরি হয়েছে। বুঝতে পারছি আমরা? আর এই যে গর্ভাশয় দেখা যাচ্ছে, এই গর্ভাশয় দেখো এখানে একটা রেখা দেখা যাচ্ছে। এই দেখো আচ্ছা একটা রেখা দেখা যাচ্ছে, বলা হয়েছে ওভারি আউটলাইন্ড বাই দ্য কার্ভস। হালকা করে একটা রেখা দেখা যাচ্ছে, এই অংশটি মূলত হচ্ছে গর্ভাশয়। বুঝতে পারছি? এই অংশটি মূলত হচ্ছে গর্ভাশয়, যার ভিতরে বীজ উৎপন্ন হচ্ছে। কিন্তু ফল যেটি আছে, ফলটি কিন্তু মূলত গর্ভাশয়ের অংশ নয়।
ফলটি মূলত গর্ভাশয়ের অংশ নয়, ফলটি কিন্তু এই যে হাইপ্যান্থিয়াম টিস্যু সেখান থেকে এই ফলটা উৎপন্ন হয়েছে। গর্ভাশয় ভেতরে কিন্তু আউটলাইনটা মানে আবছা হলেও একটুখানি বোঝা যাচ্ছে। তার মানে যে ফলটি মূলত গর্ভাশয় থেকে সৃষ্টি না হয়ে ফুলের অন্যান্য স্তবক থেকে সৃষ্টি হয়, সেই ফলটিকে আমরা বলি হলো অপ্রকৃত ফল। উদাহরণ আপেল, চালতা, ডুমুর। আমরা আপেল দিয়ে কিন্তু উদাহরণটা বোঝানোর চেষ্টা করেছি। সরল ফল, একটি পুষ্প থেকে একটি ফল উৎপন্ন হলে তাকে সরল ফল বলে। যেমন একটি পুষ্প থেকে একটি ফল উৎপন্ন হলে তাকে বলা হয় সরল ফল। আমরা একটু বাস্তব উদাহরণ এক ঝলকে দেখে আসতে চাই। চলো দেখো, এই ছবিটা দেখে লক্ষ্য করো, এগুলো হচ্ছে বিভিন্ন পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স বলা হয় সেগুলোকে। দেখো এইখানে এই যে দেখো অনেকগুলো ফুল সুন্দরভাবে সজ্জিত আছে, তাহলে এটাকে বলা হয় পুষ্পবিন্যাস। কি বলা হয়? পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। তাহলে এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, ওই একটা ফুল, মানে একটা মঞ্জুরি দণ্ড হচ্ছে মাঝখানের এই দণ্ডাকার অংশ, এটি হচ্ছে মঞ্জুরি দণ্ড। তাহলে একটা মঞ্জুরি দণ্ডে অনেকগুলো ফুল সুন্দরভাবে সাজানো আছে। যদি একটা ফুল, পৃথক একটা ফুল থেকেই একটা ফল উৎপন্ন হয়, সেটিকে বলেছে ওরা সরল ফল। কি বলেছে? চলো পড়ে আসি। বলেছে একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হলে তাকে সরল ফল বলে। উদাহরণ আম, ঢেঁড়স, মটর। তাহলে এখানে আমরা কোনটা বলেছি? দেখো এই যে আমাদের পুষ্প দেখা যাচ্ছে, এই যে আমাদের ইয়েগুলো দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে এই একটা পুষ্প থেকে যদি একটা ফল উৎপন্ন হয় তাহলে সরল ফল। কিন্তু যদি এমন হয় যে এই সবগুলো পুষ্প মিলে একটা ফল উৎপন্ন হয়েছে, সবগুলো পুষ্প মিলে একটা ফল, দেখো লেখা আছে গুচ্ছিত ফল। একটি মাত্র পুষ্প, এটা না, সমগ্র পুষ্প মঞ্জুরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হলে তাকে যৌগিক ফল বলে। এই অর্থটা কি বলেছে একটু বোঝার চেষ্টা করো। এই যে তোমার পুষ্প মঞ্জুরিটা আছে সবকিছু মিলে, এই সবগুলো ফুল মিলে আমাদের একটা মাত্র ফল হবে। এর আগের বার পড়েছি একটি ফুল থেকে একটা ফল, আর এবার সবগুলো ফুল মিলে একটা ফল। মঞ্জুরি দণ্ডের বা একটা পুষ্প মঞ্জুরি যতগুলো ফুল আছে সবগুলো ফুল মিলে একটা ফল। তাহলে কি বলেছে দেখো, এই যে সমগ্র পুষ্প মঞ্জুরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হলে তাকে যৌগিক ফল বলে। যেমন কাঁঠাল, আনারস, বট, তুত। আর যদি একটি পুষ্প থেকে একটি মাত্র ফল উৎপন্ন হয় তাকে বলা হয় সরল ফল। যেমন আম, ঢেঁড়স, মটর, এক্সেট্রা এক্সেট্রা। গুচ্ছিত ফল কি? একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয় হতে এক গুচ্ছ ফল উৎপন্ন হয়। ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি গর্ভাশয় সাধারণত একটা থাকে, কিন্তু কোনো কোনো ফুলের ক্ষেত্রে গর্ভাশয় অনেক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, গর্ভাশয় অনেকগুলো হতে পারে। তো বলেছে যদি কোনো ফুলের গর্ভাশয়ে ফুল হবে একটা, কিন্তু গর্ভাশয় হবে অনেকগুলো, সবগুলো গর্ভাশয় মিলে যদি একটা ফল হয় তাকে বলা হয় গুচ্ছিত ফল। আই রিপিট, আমরা জানি, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এই ছবিটাতে কিন্তু এই ফুলে মাত্র একটাই গর্ভপত্র আছে, কিন্তু সব ফুলেই কিন্তু একটা গর্ভপত্র থাকবে ব্যাপারটি এমন নয়। কোনো কোনো ফুল এমন হতে পারে যে এখানে গর্ভপত্রের সংখ্যা একাধিক, তার মানে গর্ভাশয়ের সংখ্যাও অবধারিতভাবেই অনেকগুলো। তো গর্ভাশয় যদি অনেকগুলো হয়, ফুল কিন্তু একটা, তাহলে একটা ফুলের প্রচুর অনেকগুলো গর্ভাশয় একসাথে হয়ে যদি একটি ফল উৎপন্ন করে তাকে বলা হবে, তাকে আমরা বলবো হলো গুচ্ছিত ফল। কি বলবো আমরা? গুচ্ছিত ফল বলবো। তাহলে আমরা মোটামুটিভাবে প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল, কমন বিষয়গুলো আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম। নেক্সট আমরা যে জিনিসটা জানতে চাই সেটি হলো হোয়াট ইজ লিগিউম। লিগিউম কি জিনিস? বলেছে যে ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয় তাকে লিগিউম বলে। তাহলে যে ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হবে তাকে লিগিউম বলবে। যেমন শিম বা মটরশুঁটি। ছবি দেখো, এই দেখো আমরা একটা মটরশুঁটি দেখতে পাচ্ছি, এটি দুটি কপাট, তুমি যদি এটাকে টেনে ছিঁড়ে ফেলো তুমি দেখবা দুটি পার্ট, এই একটা পার্ট দেখা যাচ্ছে, এই আর একটা পার্ট দেখা যাচ্ছে। যে ফল ওপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়, যেমন শিম হতে পারে, মটর হতে পারে, বা এরকম হতে পারে, বরবটি হতে পারে, এগুলো কিন্তু দুটি কপাটে বিদীর্ণ হয়। আর এই দুটি কপাটে বিদীর্ণ হওয়া ফলগুলোকে আমরা বলি হচ্ছে লেগিউম। নেক্সট আমাদের জন্য রয়েছে ক্যাপসিউল। ফল ওপর থেকে নিচে বহু কপাটে, অনেকগুলো কপাটে বিদীর্ণ হবে, যেমন ঢেঁড়স, পাট, ধুতুরা বা কার্পাস। ছবি দেখো, এই দেখো ঢেঁড়স দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি
যে ঢেঁড়সের একটা কর্তিত অংশ, একটা খণ্ডাংশ দেখা যাচ্ছে। এখানে দেখো অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, অনেকগুলো বক্স, অনেকগুলো প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে। তাহলে যে সমস্ত ফলে এরকম অনেকগুলো চেম্বার থাকে, অনেকগুলো চেম্বার দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখা যাচ্ছে, এরকম চেম্বার বিশিষ্ট, বহু চেম্বার বিশিষ্ট ফলগুলোকে আমরা বলি হচ্ছে ক্যাপসিউল। বোঝা গেল এটু এরকম। নেক্সট আমরা চলে আসি ক্যারিওপসিসের কাছে। লেখা হচ্ছে ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি মাত্র বীজ যুক্ত, ফলত্বক এবং বীজত্বক পরস্পর কানেক্টেড। তাহলে ফল হবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ফলে একটি মাত্র বীজ থাকবে, ফলত্বক এবং বীজত্বক পরস্পর সংলগ্ন থাকবে। উদাহরণ বলেছে ধান, গম, ভুট্টা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ছবিটি আমরা এখানে এনেছি, তাহলে এটা কিন্তু ধানের ছবি, এটা মূলত একটি ধানের ছবি। এখানে ফল বলতে কিন্তু এটাকে বোঝানো হচ্ছে, কিন্তু এর বীজ কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করা সহজ নয়। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমব্রায়ো ভ্রূণ, এখানে ফলত্বক বীজত্বক পরস্পর ঘনিষ্ঠভাবে জড়িত। এটি হচ্ছে মূলত আমাদের ক্যারিওপসিসের একটি উদাহরণ গেল। সিলিকোয়া কি বলেছে সিলিকোয়া সম্পর্কে? শুষ্ক বিদারী ফল। আই রিপিট, বিদারী বলতে বোঝানো হয় যে ফলটি ফেটে যেতে পারে। দেখবে অনেক ফল আছে যেগুলো শুকিয়ে গেলে সাধারণভাবে ফেটে যায়, যে ফলগুলো শুকিয়ে গেলে ফেটে যায় এই ফলগুলোকে আমরা বলি হলো বিদারী ফল। লেখা আছে শুষ্ক বিদারী ফল, লম্বা নলাকার ফল। দেখো এই যে শুষ্ক বিদারী ফল, লম্বা ফল, নলাকার ফল, শুকিয়ে গেলে ফেটে গেলে এরা বাতাসে উন্মুক্ত হয়। যেমন ধরো সরিষা গেল। এবার আসা যাক বেরি। বলেছে বহু বীজ যুক্ত। তোমরা একটু কল্পনা করো তো কোন ফল আছে যার অনেকগুলো বীজ হয়? উদাহরণ একটাই, কলার ক্ষেত্রে হতে পারে, টমেটোর ক্ষেত্রে হতে পারে, পেয়ারার ক্ষেত্রে হতে পারে, বেগুনের ক্ষেত্রে। দেখো চারটে উদাহরণেই কিন্তু অনেকগুলো বীজ আছে, অনেকগুলো, এই প্রত্যেকটা ফলেই কিন্তু প্রচুর পরিমাণে বীজ আছে। বহিত্বক খুবই পাতলা, পাতলা প্রাচীর থাকবে। দেখো এগুলো প্রত্যেকটা ফলেরই কিন্তু পাতলা প্রাচীর আছে, কিন্তু পেয়ারা বা বেগুনের ক্ষেত্রে তোমাদের এটা মনে নাও হতে পারে। মধ্যত্বক অন্তত্বক মিলিত হয়ে রসালো পুরু স্তর গঠন করে। তার মানে রসালো ফল হতে হবে। তুমি যে সোর্স থেকে বেরিকে চিনতে পারবে, বেরি ফলকে চিনতে পারবে, সেটি হলো বহুবীজযুক্ত, এটি খুবই কমন দেখা যায়। সরস ফল দেখা যাচ্ছে, রসালো ফল দেখা যাচ্ছে। বাস্তব উদাহরণ দেখে আসি। এই দেখো টমেটো দেখতে পাচ্ছি আমরা, এই টমেটোর ভিতরে দেখো অনেকগুলো প্রকোষ্ঠ, এই একটা চেম্বার, এই একটা চেম্বার, ও একটা চেম্বার, এই একটা চেম্বার, অনেকগুলো চেম্বার আছে। প্রত্যেকটা চেম্বার ভিতরে দেখো অনেকগুলা করে বীজ লেখা আছে, সিড দেখতে পাচ্ছি, অনেকগুলো করে বীজ রয়েছে, অনেকগুলো বীজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এটি হচ্ছে মূলত আমাদের বেরির উদাহরণ। সর্বশেষ মানে তার পরবর্তীতে আমাদের আছে সাইজোকার্প। সাইজোকার্প লেখা আছে শুষ্ক অবিদারী ফল। তার মানে কি দাঁড়াচ্ছে? শুষ্ক, শুকিয়ে গেলে এই ফলটি ফাটবে না। যেমন ধরো ধনে বা গাজর হতে পারে। নেক্সট আমাদের জন্য আসবে সরোসিস। কি বলা হয়েছে? রসালো যৌগিক ফল। আনারস পারফেক্ট উদাহরণ হতে পারে, কাঁঠাল চমৎকার উদাহরণ, রসালো যৌগিক ফল। পুষ্পবিন্যাসের সকল ফুল মিলে ফল গঠন করে। পুষ্পবিন্যাসে যতগুলো ফুল আছে সবগুলো ফুল মিলে একটি ফল গঠন করবে, সরোসিস। দেখো এই হচ্ছে আনারসের ফুল, দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা ফুল। দেখো নীল রঙের একটা ফুল, ও একটা ফুল, অনেক ফুল দেখা যাচ্ছে। এই সবগুলো ফুল মিলে একটা কমপ্লিট আনারস হয়েছে, দেখতে পাচ্ছি। এই যে কাটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটা ফুল ছিল, এরকম একটা ছোট্ট ফুল ছিল এখানে, সেই অনেকগুলো ফুল মিলে একটা ফল বানানো হচ্ছে, এবং ফলটি অবশ্যই রসালো। এমন ধরনের ফলকে আমরা বলি হলো সরোসিস। সর্বশেষ ড্রুপ। সর্বশেষ ড্রুপ আমরা সচরাচর এটি খুব একটা শুনি না, কিন্তু এটি কিন্তু বহির্বিশ্বে বা হায়ার লেভেল ক্লাসে খুব পরিচিত একটি শব্দ। ড্রুপ এক বা একাধিক প্রকোষ্ঠযুক্ত গর্ভাশয় থেকে সাধারণত একক বীজযুক্ত ফলের সৃষ্টি হয়। এটি সরস অবিদারী ফল, ফাটবে না এমন একটি ফল। ফলত্বক খোসা গঠন করে। উদাহরণ আমরা নারকেল। দেখো একটা চমৎকার উদাহরণ, পারফেক্ট একটি নারকেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি মূলত হচ্ছে আমাদের সর্বশেষ ফলের উদাহরণ ড্রুপ। দেখো এখানে কিন্তু ফলত্বকটা মোটা হয়ে খোসা গঠন করেছে, এটি হলো ফলত্বক, মোটা হয়ে দেখো খোসা গঠন করেছে। ফলটি অবশ্যই সরস, কারণ ভেতরে প্রচুর পরিমাণে রসালো উপাদান রয়েছে, পানি রয়েছে, পানির মতো উপাদান রয়েছে। তাহলে এইগুলো মূলত আমাদের 13টা ফলের সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। এগুলোর ভেতরে 6 নম্বর থেকে শুরু করে 10 নম্বর আমি দেখো রেড কালার দিয়েছি। রেড কালারের অর্থ হচ্ছে এগুলো হাইলাইটেড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো আমি 11 নম্বরটাকে সবুজ কালার দিয়েছি, যেটির অর্থ হচ্ছে এটি তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ। আর কালো কালিগুলো তোমরা ভালো করে দেখে রাখবা, মূলত এগুলো 1 মার্কের সংখ্যা হিসেবে আসতে পারে, এগুলো আসতে পারে আমাদের এমসিকিউর জন্য। তাহলে আমাদের সব রকম প্রস্তুতি থাকবে যেন আমরা সহজেই ফলগুলোকে সহজভাবে
মানে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ওকে, এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি সুন্দরভাবে পড়তে চাই সেটি হচ্ছে পুষ্প সংকেত কি, বিস্তারিত বিবরণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটি তোমরা বাসায় একটু দেখে রাখবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি পুষ্প সংকেত সম্পর্কে তোমাদের ব্রিফিং করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যে প্রশ্নটি পড়লাম বাসায় তোমরা চমৎকারভাবে বোঝার চেষ্টা করো। বই ওপেন করলে আমার এই যে লেকচারটি দিলাম, লেকচারের যে স্ক্রিনশট রাখতে পারো, তোমরা সহজে এই স্ক্রিনশটে তোমাদের পরবর্তীতে পড়তে হেল্প করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেটি ইনবক্সে আমাকে জানাতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের লেকচারটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।